প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মাঝরাতের বোকা বাক্সে যারা আমাকে দেখছেন এই মুহূর্তে। এই মুহূর্তে যে খবরটি আজকে ঢাকা শহর সহ শোবিজ ইন্ডাস্ট্রি সরগরম, সেটা হচ্ছে এফডিসিতে একটি ইস্যু নিয়ে দুভাগে বিভক্ত হয়ে যাওয়া এবং একজন জনপ্রিয় নায়ককে বহিষ্কার বা তাকে অবাঞ্ছিত ঘোষণা করা, একই সাথে মুশফিকুর রহমান গুলজারের সেন্সর বোর্ড থেকে অপসারণ ও পদত্যাগ। সব কিছু মিলিয়ে যখন শোবিজ ইন্ডাস্ট্রির যে কোনো একটা সেক্টরে যখন একটা কিছু হয়, একটা কোনো বার্তায় ঘটে, তখন আসলে সব কিছুতেই একটা প্রভাব ফেলে। ঠিক ঈদের আগ মুহূর্তে কখনো আমরা কেউই প্রত্যাশা করি না এই ধরনের ঘটনা। যাই হোক, সেটা হয়তো কোনো একটা সলিউশন হবে। ঈদ আসছে একেবারে দোরগোড়ায়। ঈদ যেমন নাটক, সিনেমা এবং গান ছাড়া কখনোই সম্ভব না। ঈদের আনন্দকে ঠিক মুখরিত করার জন্যই বাংলাদেশের সমস্ত জনপ্রিয় শিল্পীরা এখন যে মাধ্যম, ইউটিউব মাধ্যমে বা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে তারা গান প্রকাশ করছেন। সুতরাং গান নিয়ে আজকে ঈদের আগে শেষ লাভ বক্সটা আমরা করতে যাচ্ছি এবং আজকে আমার সাথে দুজন অতিথি রয়েছেন, আমার দুজন খুব প্রিয় ছোট ভাই। একজন হচ্ছে ওমর ফারুক, গীতিকবি, আর রয়েছেন শারিয়া রাফাত, এদেশের সুফি গায়ক বলা হয়, সুফিয়ানা। তোমার প্রথম অ্যালবামের নাম ছিল সুফিয়ানা। জি। আচ্ছা, যাই হোক, কেমন আছো বলিনি, কেমন আছিস? ভালো, আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছি। ঈদের আলাপ যেহেতু, এবং ঈদে দুজনের ব্যস্ততা কি, তারপরে আমরা একটু আড্ডায় যাই। ফারুক, ঈদ উপলক্ষে আমার বেশ কিছু গান রিলিজ হওয়ার কথা ছিল, তো এর মধ্যে একটা গান অলরেডি রিলিজ হয়ে গেছে। গানটি গেছেন আসিফ আকবর এবং আখি আলমগীর। আচ্ছা। এটার টিউন করেছে মোহাম্মদ মিলন আর মিউজিক এমএমপি রনি। তো এটা অলরেডি ইউটিউবে রিলিজ হয়ে গেছে, লিরিক্যাল ভিডিও রিলিজ হয়েছে। গানটার টাইটেল হচ্ছে দস্যি। দস্যি। দস্যি এটা ঈদের পরে রাঙামাটিতে বড় আকারের ভিডিও হবে, তারপর অফিসিয়াল ভিডিও রিলিজ হবে। আর কিছু গান মানে ঈদের আগে ছাড়ার কথা ছিল, ওগুলো পেন্ডিং অবস্থায় মানে রেখেছি বিভিন্ন কারণে। এর মধ্যে মিনারের রং পেন্সিল আছে, তারপরে মিলনের আর দুইটা গান আছে। এই চলছে সব মিলে। তো গান লেখালেখি নিয়ে বেশ ব্যস্ততায় চলছে। রাফাতের ভালো ছিল এবার ঈদ আয়োজনটা। এবারে প্রায় 7টি সোলো মানে একক গান রিলিজ হচ্ছে, ইগল থেকে, সিডি চয়েস মিউজিক থেকে, রিজার্ভেশন থেকে, গান এন্টারটেইনমেন্ট থেকে একক গান রিলিজ হচ্ছে, মানে একটা করে সিঙ্গেল ট্র্যাক। এবং আমি একটু দুজনের কাছে একটু একটা বিষয় জানতে চাই যে এখন তো মাধ্যম, যেহেতু মূল মাধ্যম ইউটিউবই, কারণ সিডি বা ডিভিডি এটা তো আর এখন প্রকাশের কোনো মানে অপশনও নেই বা করার কোনো আগ্রহ নেই। সেক্ষেত্রে কয়টা টার্মে এখন রিলিজ হচ্ছে? মানে প্রথমে লিরিক ভিডিও রিলিজ হয়, একটু যদি এখনকার যারা দর্শক তারা সবাই জানেন, আমার কথা হচ্ছে যে একটা গান কি তাহলে মানুষ 3 বারে শুনছে কিনা? হ্যাঁ, এটা হয়, অনেক গানের ক্ষেত্রে হয়। প্রথম লিরিক্যাল ভিডিও বের হয়, তারপর স্টুডিও ভার্সন বের হয়, তারপর অফিসিয়াল মিউজিক ভিডিও বের হয়। তো ইউটিউবে একটা গান 3 ভাবেই দেখতে এবং শুনতে পায় মানুষ, মানে একটা ভাবেই শুনে কিন্তু 3টাও ভার্সনে দেখে ইউটিউবে। যাক, এমনি রাফাত কি সিডির যুগ প্রথম অ্যালবামে ছিল, সিডির মোটামুটি প্রচলিত ছিল, খুব বেশি প্রচলিত, যে মানুষ হেডফোনে যেহেতু গানটা নিয়েছে, এটা এখন আর লাউডে খুব একটা বাজে না। ঈদের সময় পাড়ায় মহল্লায় বা ঘরে যে একটা ডেক সেটে লাউড বাজানোর, ওইটা প্রচলন সবার তো হেডফোনে আছে। তো সেক্ষেত্রে রেসপন্সটা কি এখন ইনবক্সে পাওয়া যায় কিনা? মানে রেসপন্সটা ইনবক্স পাওয়া যায়, স্টেজে পাওয়া যায়। আচ্ছা। আর সবচেয়ে মানে যে মাধ্যমটা মানে আমাদের এখন আমি মনে করি এখন একটা ক্রাইসিস মাধ্যম। আচ্ছা, কেন বলছি কথাটা? মানে আমি যেভাবে বড় হয়েছি ওভাবেই সারা জীবন হয়তো থাকবো। এখন আমরা যেমন ক্যাসেট কিনেছি আনন্দ করে, এখন তারপরে আসলো সিডি, এখন বেরোচ্ছে ইউটিউবে গান। কিন্তু পার্থক্য হচ্ছে যে আমি ইউটিউবে কার গান ভালো, এখন আমি কিভাবে বুঝবো যে এই গানটা ভালো বা এই গানটা খারাপ? আমি চেষ্টা করি সবার গান, কিন্তু আমার পক্ষে সম্ভব না। কত হাজার গান রিলিজ হয়, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো যার কারণে একটা ফাঁক থেকে যাচ্ছে। আচ্ছা, একটা ফাঁক আমার কাছে মনে হয় একটা ফাঁক থেকে যাচ্ছে। যেমন সাপোজ যে আমাকে হয়তো বা 2জন লোক চিনে, যার কারণে আমার যে নক করছে, কিন্তু একটা খুব ভালো ট্যালেন্টেড সিঙ্গার, খুব ভালো গায় বা খুব একটা ভালো গান করছে, ওর জায়গাটা খুব নড়বড়ে অবস্থানে আছে, মানে কঠিন হয়ে যাচ্ছে, খুব কঠিন হয়ে যাচ্ছে। ফারুকের কি মনে, যেহেতু
একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথেও ওতপ্রোতভাবে জড়িত ফারুক, এটা মানে অস্বীকার করা রাফাত ভাই যেটা বললেন যে আমি আছি ধ্রুব মিউজিশিয়ানের সাথে আছি, তো রাফাত ভাই যেটা বলে যে একটা ক্রাইসিসের মধ্যে আমরা আছি, আমার কাছে মনে হয় যে এই ক্রাইসিসটা আমরা কিছুটা হলেও অতিক্রম করতে পারছি। কজ হচ্ছে আমরা 2 বছর পিছনে যদি তাকাই অডিও ইন্ডাস্ট্রির দিকে, যেসব অডিও কোম্পানিগুলো আগে জমজমাট ছিল তারা বসে পড়েছিল, তারা কিন্তু নতুনভাবে আবার নব উদ্যমে আসতেছে। আচ্ছা, হয়তো মানে এখানে কিছু একটা অবশ্যই ভালোবাসা বা লাভের জায়গাটা আছে, ভালোবাসা বিজনেস সব মিশেলেই কিন্তু একটা কোম্পানি যখন আসবে, শুধু গানকে ভালোবেসে যারা এত বছর করছে তারা আবার স্টপ হয়ে গেছে। আবার যখন তারা একটা আশার বাণী দেখছে ইন্ডাস্ট্রিতে, যখন আশার বাণী দেখছে যে কোনো ওয়েতে গানের, এখন প্রথমে আমরা ক্যাসেট, আমরা যখন ছোটবেলা আমি অগ্রিম সালামি নিয়ে আমি ক্যাসেট কিনতে পারতাম না, বাট 10 টাকা দিয়ে রেকর্ডিং করে নিয়ে আসতাম নতুন অ্যালবাম যেটা বের হতো, সেটা আমাদের সব আমি আমার চাচাকে বলতাম, মামাকে বলতাম আমাকে অগ্রিম সালামি দিয়ে দাও, ওইটা দিয়ে আমি 8-10 টাকা পুরাতন ক্যাসেট নিয়ে নতুন ক্যাসেট আমি রেকর্ডিং করে নিয়ে আসতাম, ঈদের দিন আমি বাজাতাম। হ্যাঁ, তো সেই জায়গাটা তো এখন নাই। এরপর সিডি আসলো, এখন তো সিডির বাজারও নেই, এখন তো সব ইপি, হয়তো ইপি অ্যালবাম কিছু বের হয় আর 1-2টা সিঙ্গেল ট্র্যাক বের হয়। তো মানে সিডির বিষয়টা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে আমি একদিন আব্দুল হাদিস স্যারের বাসায় গিয়েছিলাম এক গান নিয়ে একটা কথা বলতে। তো স্যার এই সিডি প্রসঙ্গেই বলল যে আমার একটা সিডি প্লেয়ার ছিল, আমি মেকারকে দিয়েছি 6 মাস আগে, ও আমাকে 6 মাস পরে রেজাল্ট দিল, স্যার এই সিডির তো যেটা নষ্ট হয়েছে ওই যন্ত্রাংশ তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তার মানে যে এখন সিডিতে যে গান শুনবে, যে সিডিটা যে বের করবে ওই ভরসাও তো নেই, সিডিটা বাজাবে আসলে কি হবে কম্পিউটারে, এছাড়া তো হয় নাই। এখন মানুষের যেটা বললেন আপনি যে হেডফোনে চলে গেছে, মোবাইলে চলে গেছে গান, এখন একটা নতুন গান রিলিজ হলে খুঁজে নিচ্ছে, কিন্তু সাধারণ অডিয়েন্স কিন্তু দর্শকরা শ্রোতারা খুঁজে নিচ্ছে। রাফাত ভাইয়ের একটা তার নিজস্ব কিছু অডিয়েন্স আছে, নিজস্ব কিছু শ্রোতা আছে, তার ভক্ত আছে, তো তারা আসলে মুখিয়েই থাকে যে কখন রাফাতের একটা গান বের হবে, কখন গানটা পাবো, ওরা খুঁজে নিচ্ছে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের কল্যাণে ইউটিউবে সাবস্ক্রাইব করা যাচ্ছে, ইউটিউবে সাবস্ক্রাইব করার বিষয় আছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন নিউজ পোর্টাল আছে, পত্রিকাগুলো আছে, সব মিলে আসলে জেনেই যায় হ্যাঁ একটা পজিটিভ দিকই আছে, কারণ তা না হলে এখন কিন্তু প্রচুর গান বেরোচ্ছে, প্রচুর গান। এই ক্ষেত্রে দুজনের কাছে একটু জানতে চাই, প্রচুর গান বেরোক, ঠিক আছে, ফারুক এখন প্রতিষ্ঠিত গীতিকার বা একসাথে অডিও ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এমনি নতুনদের ক্ষেত্রে প্রফেশনাল জায়গাটা কতটা শক্ত হয়েছে, যেটা সেই সংখ্যাটা রাফাত বলল? নতুনদের ক্ষেত্রে প্রফেশনাল জায়গাটা আসলে ওভাবে এখনো হয় নাই। আচ্ছা, মানে আর সময় লাগবে হয়তো। আর একটা বিষয় আমি দেখেছি, মানে আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে, আমি গীতিকার বলি বা সিঙ্গার বলি, গুরু আপনি আছেন, আপনি তো গীতিকার, কম্পোজার, সিঙ্গার সব মিলে, তো দেখা যাচ্ছে যে নতুন কোনো ছেলে আসছে, আসলে তাকে আমরা প্রপার সুযোগটা দিচ্ছি না, কিন্তু আলটিমেটলি তাকে সুযোগ দিতে হবে। তার লেখা যদি ভালো হয়, তার ভয়েস যদি ভালো হয়, তার কম্পোজিশন যদি ভালো হয়, তাকে যদি আমরা সবাই মিলে সাপোর্ট করি, ছেলেটা কিন্তু উঠে যাবে, কিন্তু এই জিনিসটাই সৃষ্টি হচ্ছে না ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, রাফাতের কাছে একটা কথা বলি যে গীতিকার সুরকার বা অন্তরালের মানুষগুলোর ফোকাসটা আসলে কিভাবে হবে, যদি ইন্ডাস্ট্রি ধরা যাক ঈদে কোনো একটা সময় আমরা যখন কাজ করতাম ক্যাসেট যুগে, তখন ঈদে একটা বড় ক্যাসেটের সাথে সংযুক্ত থাকলেও সেটার নাম সারা দেশে ছড়িয়ে যেত। ধরা যাক একজন গীতিকারের পোস্টারে একটা ছবি থাকলো বা ক্যাসেট কভারের ছবি থাকলো, সেক্ষেত্রে এখন আসলে এই বায়বীয় মাধ্যমে গীতিকার কিভাবে আসলে প্রকাশিত হয়? ফারুকরা তো প্রকাশিত হয়ে গেছে, হ্যাঁ মানে সেটাই বলছি, মানে এখন যেটা হচ্ছে ইনবক্সে লিরিক পুশ করা হচ্ছে, হ্যাঁ, যে ভাইয়া আমার 100টা গান আছে বা 10টা গান আছে বা 20টা গান আছে। দেখা যায় কি তানভীর ভাই, সবসময় তো ধরেন আমরা যে সুর করি বা যখন গাই, সবসময় কিন্তু এক মুডে থাকি না। লিরিকটা দিলে আসলে দেখা যাচ্ছে ওই লিরিকের ওই মোমেন্টটাই আমি আসলে ওই মুডে নাই, তখন কিন্তু আমার আসলে লিরিকটা ভালো লাগে না। আবার দেখা কিছু চাপ তো থাকেই, হ্যাঁ, মানে কিছু চাপ দেখা যাচ্ছে যে সবাই না ওই কপি একটা জায়গা থেকে, মানে খুব কিছু কম লিখছে, মানে সবাই গতানুগতিক জিনিসটাই লিখছে, যার কারণে আচ্ছা ঠিক আছে, মানে অভ্যস্ত হয়ে গেছি যে না এই লিরিকটা আসলে এই লিরিকটা কিভাবে আমি কাজ করবো। আর যেমন সবাই জানে যে আমি সুফি গান, তো ও গানের ভিতরে সবসময় একটা মাওলা, খোদা বান্দা মাওলা, একটা বা আমি গুনাহগার বা আমাকে মাফ করে দাও, এইরকম টাইপের লিরিক। তো আমি তো ধরুন এরকম গান গেয়েছি 4-5টা, আমি প্রতিটা গান তো এইভাবে গাওয়া আমার পক্ষে সম্ভব না। অর্থাৎ গানে বক্তব্য থাকছে না, যে সেটা ভালোবাসার কথাও ঠিক অন্যভাবে বলা হচ্ছে না। ওমর ফারুক গীতি কবি কি বলে দেখি একটু। আমার আসলে একজন গীতিকার ফোকাসের বিষয়টা, এটা নিয়ে আমি যখন গান লেখার কথা চিন্তাও করিনি, তখন থেকেই আমার একটা আক্ষেপ ছিল। আমি যখন একটা অডিও ক্যাসেট হাতে নিতাম, তখন সিঙ্গারদের মানে প্রথম তো শুধু একটা
পেজেই হতো, তারপর আবার অনেকগুলো পেজ গানের কথা লিখে লিখে একটা ভাষণ আসলো। তখন আসলে সিঙ্গারের পেজ ভরে ভরে আসলে পুরা ছবি, গীতিকার, কম্পোজার, সুরকার তাদের ছোট ছোট কবি। তখন যে জিনিসটা আমার মাথায় লাগতো, মানে আলটিমেটলি একটা গান তৈরির পিছনে তাদের অবদান তো কম না। অবশ্যই তখন থেকেই আসলে মনে হচ্ছে যে তখন থেকেই লিরিসিস্ট, তার কম্পোজার বা যারা টিউনার আছে তাদেরকে ওইভাবেই একটু ইয়ে কিন্তু করে এই যে রাখা। গানের কথার ক্ষেত্রে, মানে গানের কথার বক্তব্যের ক্ষেত্রে খুব বেশি মানে আলাদাভাবে করা যায়, আলাদা করা যায়, এরকম কথা আসছে না কেন? এটা এরকম কথা আসছে না আমার কাছে। যেটা এক মনে হয় সেটা হচ্ছে যে যারা নতুন আপকামিং গীতিকার বা যারা লিখতেছে তারা আসলে পড়তেছে না। আচ্ছা, প্রচুর মানে কবিতা পড়লেই আসলে আমি যখন প্রচুর কবিতা পড়বো তখনই আসলে আমার ভিতরে নতুন নতুন শব্দ তৈরি হবে, শব্দ আমি সৃষ্টি করতে পারবো, আমি শব্দের ছন্দে আমি একটা গান তৈরি করতে পারবো। তো নতুনরা যারা আসে তারা যদি প্রচুর পরিমাণ পড়াশোনা করে তাইলে ভালো কথার লিরিক আসবে। ফারুক ভাইয়ের সাথে আমি একটু যোগ করতে চাই। এটা হলো আমি একটা দেখেছিলাম একটা ইন্ডিয়ান একটা পেপারে, এখানে মান্না দে স্যার এবং ভুবেন হাজিরা স্যারের একটা বক্তব্য ছিল, একটা কনসার্টের একটা ব্যাপার ছিল। তো ওনারা আসলে তো ওনাদের কথোপকথন অনেক সুন্দর থাকে, যে দাদা আপনি অসাধারণ গেছেন, দেখছেন আপনি কি সুন্দর, আপনাকে অডিয়েন্স কি সুন্দর নিল। তো ভুবন বলে, দেখো তুমিও আমার সাথে ভালো গাও। তো বললেন কি বলেন দাদা? পরে ভুবন দা উনি শেষ করে আসলেন, গান শুনলেন, পরে বললো যে আসলে আমার কোনো ক্রেডিট না, সব ক্রেডিট সলিলের। কারণ আমি হচ্ছে রং, আমাকে আঁকাই একজন গীতিকার। তো আমার কাছে মনে হয় ভাইয়া যে একজন গীতিকার আমার কাছে মনে হয় একটা শিল্পীকে ইমাজিন করে। অবশ্যই যে সেক্ষেত্রে ওর তো বডি বা ওর অনেক ক্যারেক্টারে অভিযোগ পাওয়া যায় যে সে ক্রেডিটটা দেওয়া হয় না, অনেকে নিজের নামে নিয়ে নেয়, ইউটিউব চ্যানেলেও থাকে না ক্রেডিট। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে গীতিকারের নামটাই নাই। প্রায় সময় এই তর্কটা ওঠে বিভিন্ন জায়গায়। তবে এখন গল্প কিন্তু এরকম আছে যে অনেক গীতিকারের গান এক সিঙ্গার গেয়ে ফেমাস হয়েছে, বাট ওই গীতিকারের নামেই দেয় নাই বা অন্য নামে চালিয়ে দিয়েছে, এরকম অভিযোগও আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। সো এগুলা তো আসলে ধোপে টেকে না খুব বেশি। কড়া কড়া কথা অনেক হয়ে গেছে, একটা গান শুনি তারপরে একটু রাফাত কোন গানটা গাইবো? আমি যেহেতু কথা হচ্ছে যেভাবে যে আসলে সবকিছুরই এক বিচার হবে, এই গানটি ধ্রুবগ্রহ মিউজিক স্টেশন থেকে বেরিয়েছিল। গানটি লিখেছিলেন আমার খুব প্রিয় ছোট ভাই এবং খুব ভালো শিল্পী আদিলের লেখা ছিল। আশা করি আপনার ভালো লাগবে। ওরে মাটির মানুষ রে তোরা, করিস না রে বাহানা। ওরে মাটির মানুষ রে তোরা, করিস না রে বাহানা। ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন, ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন। ও নাটাই একটা ধইরা রাইখা ছাইড়া দিছে ঘুড়ি রে, সুতাটুকু কাইটা দিলে কোথায় যাইবি উইড়া রে। হাই রে নাটাই একটা ধইরা রাইখা ছাইড়া দিছে ঘুড়ি রে, সুতাটুকু কাইটা দিলে কোথায় যাইবি উইড়া রে। ওরে মাটির মানুষ রে তোরা, করিস না রে বাহানা। ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন, ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন। গানটা নিয়ে একটু বলতে চাই আমি, সেটা হচ্ছে গানটা প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। তো গানটা ভিডিওটা যেটা রিলিজ হয়েছে, তো বাংলাদেশে আসলে এর আগে গানের ভিডিওতে মাজার দেখানো হয়েছে, বাট এই গানটা পুরোটাই একটা মাজারে, পুরান ঢাকার একটা মাজারে শুট করা হয়েছে। অবশ্যই যারা দেখেন না এখনো, তাহলে ইউটিউবে দেখে নিতে পারবেন। ছোট্ট একটা ব্রেক নিয়ে বাকি আলাপে যাই। প্রিয় দর্শক, ইয়াং নাইট লাভ বক্স থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আবার ফিরছি শাহরিয়ার রাফাত এবং ওমর ফারুকের সাথে, সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক। আজকে গান নিয়ে আড্ডা হচ্ছে, ঈদের গান, এবং সাথে রয়েছেন ওমর ফারুক এবং সারিয়া রাফাত। তো দুজনের অনেক বিষয় নিয়ে আলাপ হলো। আমি একটু জানতে চাই যে ঈদের গানের সময় যে একটা চাপ থাকে, বা অনেকেই গানটা প্রকাশ করতে চায়, বা আগে দেখা যেত যে সোলো অ্যালবাম না হলে বড় বড় শিল্পীদের যেন নিজের ঈদটা প্রকাশ করতে পারছে না। সেক্ষেত্রে এখনকার গায়ক গায়িকাদের ভেতরে সেই চাপটা কেমন, সেই আগ্রহটা কেমন? এখন তো আসলে গায়ক গায়িকারা ওইভাবে মানে একটা সোলো অ্যালবাম করার তো চিন্তাই করতে হয়তো পারে না অনেকে। 8টা 10টা গানের তো হ্যাঁ, মানে চিন্তাই করা যায় না। তো একটা দুইটা গান নিয়ে অনেকেই মানে থাকতে চায়, সবাই আসলে একটা উৎসবের সাথে থাকতে চায়। এখনো তাদের ভিতরে ওই গান প্রীতিটা, যারা আসলে শিল্পী তাদের ভিতরে ওই গান প্রীতিটা থেকেই গেছে এবং আছে এখনো তারা। আচ্ছা, রাফাতের কাছে একটু আসি যে প্রায় সময় দেখা যায় একটু পপুলার আর্টিস্টদের সাথে বিভিন্ন টাইপের যারা গাইতে পারে না, একদম অকপটে বলি, যারা গাইতে পারে না একদম বেসুরো কণ্ঠ, কিন্তু ইউটিউবে বিভিন্ন রকম ফানি গানের মাধ্যমে পপুলার হয়েছেন। ধরা যাক সেরকম একজন বয়স্কা বা তরুণী আসলো রাফাতের কাছে যে আমি এত টাকা নিয়ে এসেছি, বা গাড়িতে বা এই চেকটা আছে, আমার সাথে দুটো গান গাইতে হবে। প্রায় সময় দেখি আমরা যে বড় বড় শিল্পীরা গাইছে, পরে বলছে যে আসলে এটা কম্প্রোমাইজ করতে হয় প্রফেশনাল খাতিরে। তো এইটাই কম্প্রোমাইজটা কেমন? শুধু অর্থের জন্য নাকি? অর্থটা তো আসলে ম্যাটার করে। মানে এক দরজা থেকে একটা জিনিস ঢুকলে আরেক দরজা থেকে আরেকটা জিনিস বের হয়ে যায়। মানে এই কারণে কি তাহলে যার কাছে যায় সে ছাড়তে চায় না? আমি কারো নাম উল্লেখ করতে চাই না, কিন্তু ইটস হ্যাপেনিং হচ্ছে, এবং দর্শকরা বুঝতে পারছেন। আমার এখানে একটা কথা আছে, রাফাত বলেন যে এক দরজা থেকে যদি আমি ফিরিয়ে দেই তাহলে অন্যজন করবে, আমি করব না। আমি এটা বলি না, আমি বলেছি যে এক দরজা থেকে টাকা ঢোকে কিন্তু আরেক দরজা থেকে সম্মানটা চলে যায়। ও আচ্ছা, সম্মান, সেটা ঠিক আছে। এটা একটা সুফিবাদের কথা বলেছে, সম্মান চলে যায়। অর্থাৎ এটা একটা জায়গায় হানি হয়, সমান হানি। যদি আমি টাকা রিসিভ করছি, আমার উচিত চেষ্টা করা উচিত আমি সাথে না, তা সে যেন দুটো লাইন ভালো গাইতে পারে সেটা পরামর্শ দেওয়া। আচ্ছা আচ্ছা, জি অবশ্যই। এবং এবার ফারুককে আমি একটু জানতে চাই যে প্রায় সময় অশ্লীলতার অভিযোগ ওঠে, সেটা ফেসবুক মাধ্যম হোক, যেহেতু কোনো সেন্সরশিপ নাই এবং কোনো রকম কাটাছেঁড়ার ব্যাপারও নাই, খুব বেশি বড় ইস্যু না হলে, সেক্ষেত্রে এটা আসলে এই ইন্ডাস্ট্রিতে সামনের দিকে আরো বেশি দুঃসাহসী হয়ে উঠবে কিনা এই ইউটিউব ইন্ডাস্ট্রিটা? অবশ্যই, যদি একটা নীতিমালা না থাকে কোনো কিছুর, তাহলে তো প্রশ্রয় পাবেই। যেটা এখন হচ্ছে সেটা আরো 2 বছর পরে আরো বাড়বে। আচ্ছা, আরেকটা বিষয় যে কিছুদিন আগে শাফিন ভাই ঠিক এই চেয়ারে এসেই বললেন তার লেজেন্ড গানের লঞ্চিংটা নিয়ে, এবং লেজেন্ড গানের গল্পটি আসলে তো এরকম, এবং এখনকার যে বুস্ট করে গানকে আরো একটু প্রোফাইল দেয়া, আর একটু প্রচার দেয়া, এটা নিয়ে পক্ষ বিপক্ষে অনেকে অনেক রকম কথা বলে। আমি দুজনের একটু মতামত চাচ্ছি, যে গীতিকারের পক্ষ থেকে বা একজন ইন্ডাস্ট্রির একজনের পক্ষ থেকে, এবং সারিয়া রাফাত কি বলবেন? এটা আসলে আমি পক্ষে বিপক্ষে মানে আমি শুরুতে পক্ষে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা যখন ছোটবেলা ক্যাসেটের যুগ ছিল, তখন কিন্তু সাউন্ডটেক, সঙ্গীতা, জি সিরিজ, লেজার ভিশন বলি, প্রমিনেন্ট যে অডিও কোম্পানিগুলো ছিল, তারা কিন্তু ঈদের অ্যালবামের আয়োজন নিয়ে পত্রিকার অর্ধপৃষ্ঠা জুড়ে একটা বিজ্ঞাপন দিতই। বিজ্ঞাপন দিতই জাস্ট প্রমোশনের জন্য, জাস্ট সাধারণ শ্রোতাদের জানানোর জন্য যে আমাদের এই কোম্পানি থেকে এই অ্যালবামটা বের হয়েছে। এখন তো টোটাল অ্যালবামের কোনো কাহিনী নাই। তো এখন হচ্ছে যে এই গানটা ইউটিউবে রিলিজ হয়, জাস্ট এই গানটারই একটু প্রমোশন করা, পৌঁছানো মানুষের কাছে, আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, তো এতে করে হচ্ছে কি, আবার এখন আমার সামর্থ্য আছে, আমি কিন্তু পৌঁছাচ্ছি, মানে বিজ্ঞাপন দিচ্ছি। হ্যাঁ, মানে এটা টাকা ম্যাটার করে তো অবশ্যই, টাকা তো ম্যাটার করবেই। আমার সামর্থ্য আছে, আমি কিন্তু যাদের সামর্থ্য নাই তারা তো ওই বিজ্ঞাপনটা দিতে পারতেছে না। আচ্ছা, মানে এই হচ্ছে বিষয়টা। আমার কাছে পজিটিভ মনে হয়, কেন মানে একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা আগে পোস্টারিং করতাম, আগে লঞ্চিং প্রোগ্রাম একটা খরচ থাকতো না, লঞ্চিং তো এখন হয়। হ্যাঁ, লঞ্চিং হয়, কিন্তু মানে ওইরকম কিন্তু মানে সবার যেমন আগে হতো, যে একটা পোস্টারের সারা ঢাকা শহর ছেড়ে একটা উৎসব তৈরি হতো, যে না এই লোকের গান বেরিয়ে গেছে ঈদের আগে, যেটা ঈদের আগে হতো, অনেকগুলো দেয়াল কিন্তু বেঁচে গেছে, ঈদ, বৈশাখ। তো এখানে একটা খরচ ছিল। এখন তাহলে গানটা, যে আমার যে গান রিলিজ হচ্ছে, এটা বেরো, মানে আমি মানুষকে কিভাবে জানাবো যে আমার গানটা বের হচ্ছে, এই দিক থেকে ঠিক আছে, বুস্টিং ঠিক আছে। কিন্তু আমি যতটুকু জানি, যেটা হচ্ছে, হয়তো আমি কমও জানতে পারি, যেটা হচ্ছে যে আমি যতটুকু জানি সেটা হচ্ছে, একটা গান যখন আমি
ইউটিউবে এরকম না যে আমি তোমাকে $10 দিচ্ছি, $20 দিচ্ছি, তুমি আমাকে 100 ভিউ দাও, 200 ভিউ দাও। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমি জাস্ট আমার গানগুলোই অন্য সাবস্ক্রাইবারদের কাছে যদি ভালো হয় তাহলে সেটা বাড়বে, সেটা আমি পৌঁছাচ্ছি। আমি একজনকে নক করছি যে আমার একটা গান রিলিজ হচ্ছে, আমি আপনাকে নক করছি, আপনার কাছে নোটিফিকেশন গেল যে এই গানটা রিলিজ হয়েছে, তুমি দেখো। আপনার ভালো লাগলো, আপনি দেখলেন, তখন ভিউ কাউন্ট হলো। বিষয়টা এরকমই অবশ্যই। অর্থাৎ এটা আসলে একটা বিজ্ঞাপনের, কিন্তু আমার কথা শেষ হয় না, কিন্তু এটার উপরে আমরা ভিত্তি করে কিন্তু একটা পরিসংখ্যান তৈরি করতে পারি না। না সেটাই, মানে 1 কোটি ভিউয়ার্স এই গানটা, তাহলে এই গানটাই এই বছরের সেরা গান। দেখা যাচ্ছে ওই গানটা খুব পচা একটা গান। না, সেটা তো এটা হচ্ছে একটা গান তখনই জনপ্রিয় হয়, তখনই জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। ইউটিউবে 1 কোটি ভিউ হলেও না, 2 কোটি ভিউ হলো না, যখন একটা গান সাধারণ মানুষ, একজন আমার একটা গান রিলিজ হলো, যে গানটা আমি রিকশাওয়ালার, এখন তো অবশ্যই রিকশাওয়ালার মোবাইলে পকেটে মোবাইল থাকে, ওই মোবাইলেও কিন্তু গান বাজে। হ্যাঁ, যখন তার মোবাইল আমি গানটা শুনবো, অর্থাৎ সর্বশ্রেণীর কাছে যখন গানটা পৌঁছাবে, আমি গ্রাম বাংলায় গেলে যখন গানটা শুনবো, তখনই একটা গান জনপ্রিয় হবে। আমি ইউটিউবে 1 কোটি ভিউ দিয়ে কিন্তু একটা গান জনপ্রিয় হতে পারবো। তার মানে খুব মানে বড় দাগে এটা সব দর্শকরাই জানেন। তারপর যদি আমরা এখন আলোচনায় যে একটা বিষয় পেলাম যে ধরো যে গানের গীতিকারকে পয়সা দিতে হচ্ছে, কম্পোজারকে পয়সা দিতে হচ্ছে, গানটা দাঁড় করিয়ে যখন প্রোডিউসারের কাছে আসছে তখন আবার ভিডিওতে খরচ করতে হচ্ছে, ভিডিওতে খরচ করার পর আবার সেটা বুস্ট করার জন্য ডলার খরচ করতে হচ্ছে। তো এতগুলো খরচের বিষয় যখন থাকে তখন রিটার্নটা কেমন হয়? হ্যাঁ, বুস্টটা কিন্তু আসলে মুখ্য, এটা আপনার ইচ্ছা, আপনি করতে পারেন। অনেকগুলো খরচের ব্যাপারটা, বাকিগুলো হচ্ছে যে একদম লাগবেই। কম্পোজারের খরচ, গীতিকারের খরচ, টিউন করবে তার খরচ, তারপর ভয়েস পেমেন্ট সিঙ্গারদের, এরপর হচ্ছে মিউজিক ভিডিও। তো এটা আসলে করতে তো খরচ হবে। একটা ভয়ের কারণ কি না যে আমি একটা গান করতে যাব, এতগুলো যখন অবশ্যই ভয়ের কারণ, অনেকেই সাহস পাবে না। তো মানে আমি বলি, আমি আমার সব গান আমি ভিডিও করতে পারবো না, এবং এখন ভিডিও মানে 4 লাখ 5 লাখ 20 লাখ আমার পক্ষে সম্ভব না। যেমন আমার অনেকগুলো গান মানে ভিডিওর অভাবে পড়ে আছে। আমি নিজে, আপনার কিছু গান ধরেন আপনার প্রিয়, আপনার ইচ্ছা যে গানটা ভিডিও হলে ভালো হয়। আমি অসহায় দরিদ্র কম্পোজার, তো আমি ঠিক আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে সাধারণ যারা ছেলেপেলে, যারা অনেক ভালো প্রতিভাবান, তারও তো একটা ভয়ে থাকে যে না আমি একটা গান গাইতে যাব, সো ফারুকের কাছে আসলো বা রাফা থেকে শুরু করতে গেল, কম্পোজ করতে গেল, মানে এই সব মিলে যখন 4-5টা ধাপ পেরিয়ে যখন তার তো আর কিছু থাকে না, রিটার্ন পাওয়ার তো অনেক গল্প পড়ে। হ্যাঁ, পড়ে, রাইট, আসলেই পড়ে। সেক্ষেত্রে নতুন ইন্ডাস্ট্রি, নতুন কোম্পানিগুলো আসলে কি কোনো কিছু করছে নতুনদের জন্য? নতুনদের জন্য মানে আমি যদি আমার কোম্পানির কথা বলি, ধ্রুব মিউজিশিয়ানের কথা বলি, তো শুরু থেকেই গত এবছরই 25শে ফেব্রুয়ারি আমরা আসছি আনুষ্ঠানিকভাবে। তো আমরা আসার পর থেকে আমরা শুরুতেই আসলে একটা আমাদের স্লোগান ছিল, আমাদের চেয়ারম্যান সাহেব, জনপ্রিয় সিঙ্গার ধ্রুব, তো ওনার একটা ছিল যে আমরা আসলে কোয়ান্টিটিতে বিশ্বাসী না, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি। তো সেক্ষেত্রে সেই ধারাবাহিকতায় আমরা আসলে যেই কয়েকটা গানই আমরা রিলিজ দিয়েছি সবগুলাই মোটামুটি কোয়ালিটিফুল ছিল এবং দর্শক শ্রোতাদের সমাদৃত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা নতুন যারা আছে, আমরা কিন্তু নতুনদেরও সুযোগ দিচ্ছি, নতুনদের নিয়েও কাজ করতেছি। আমরা সেই প্রত্যন্ত কুমিল্লা, বিভিন্ন জেলা থেকে যারা নতুন, যারা ভালো গায় বাট অর্থের অভাবে সুযোগটা হচ্ছে না, আমরা তাদের নিয়েও কাজ করছি। আমরা সামনে আমাদের তাদেরও গান আসবে, তাদের আমরা সেই সুযোগটা দেবো, একটা প্ল্যাটফর্ম দেবো আমরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক, এটা অবশ্যই একটা সুখবর এবং এটা বহাল থাকুক সেই প্রত্যাশা রাখি। ঈদের আসলে নিজেদের ব্যস্ততা বা কিভাবে ঈদ কাটানো হয় ভাই? আমার পরিবারের সাথে ঈদ কাটানো হয়। হ্যাঁ, অবশ্যই বাচ্চাদের সাথে, বউ বা আত্মীয় স্বজন সবার সাথে একটু দেখা, আমি এই জিনিসটা খুব পছন্দ করি এবং ঈদের দিন আমি আত্মীয় স্বজনের বাসায় একটু যাইতেও পছন্দ করি। ওটা আমার ফ্যামিলি ডে। ঈদ তো অবশ্যই পরিবারের সাথে বাড়ি যাই। আচ্ছা, বাড়ি যাবো এবারও। তো আমার ছোট একটা মেয়ে আসছে, ও হচ্ছে এবার প্রথমবারের মতো দাদাবাড়ি যাচ্ছে, তো ওকেও দাদাবাড়িটা ঘুরিয়ে দেখাবো অবশ্যই। আর এখানে ঢাকাতে মিস করবো আমার আম্মা, 2 আপু আছে, বড় আপু আছে, আর পুচকি একটা বোন আছে, ওদেরকে মিস করবো অবশ্যই। এবং অনেকে এবার বাড়ি ফেরার টান নিয়ে অনেকে গান করেছে এবং রমজানের রোজা শেষে তো প্রায় অনেকেই গায়। আমরা সেই গানটি দিয়ে শেষ করবো। তবে আরো কিছু প্রসঙ্গ রয়েছে যে গান গাইলে বা লিখলে, সুর করলে নাকি অনেকগুলো প্রেম করতে হয়, নাকি প্রেম চলে আসে, অনেক রকম গল্প তো শোনা যায়। তো লাভ বক্স একটু তোরা খুলে বল। মানে আমার কথা হচ্ছে যে ভক্ত বা ভক্তিদের ভাই প্রেম যে কোনো কিছু সাথে একটা সুফিবাদের ব্যাখ্যা দিতে চাইবে, আমি জানি। আমি সাধারণ ব্যাখ্যা প্লিজ রাফাত বল, আমাদের হাতে গান মানে প্রেম যে কোনো মানুষের সাথে হতে পারে, যে কোনো কিছুর সাথে হতে পারে, এবং আমার শিল্পী হিসেবে আমি মনে করি যে আমার প্রেম গানের সাথে হওয়াটাই উচিত, তাহলেই হয়তোবা কিছু একটা হবে।
কিন্তু চলতি পথে অনেক সময় অনেক কিছু সেগুলো প্রেম বলা হয় না ভাই, ওটাকে ভালো লাগা বলা হয়। ভালো লাগা, ভালো লাগা আলাদা জিনিস, প্রেম আলাদা জিনিস। সুফিবাদের ভিতর থেকে আমি একটু বেরোই। সাধারণত আমার হচ্ছে যে বিষয়টা, আমি আগাগোড়াই একজন প্রেমিক, আগাগোড়াই প্রেমিক, আমি প্রেমের মধ্যেই থাকি। প্রেমিক না হতে পারে, অবশ্যই প্রেমিক। আচ্ছা আচ্ছা, মানে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যখন আমার বাসায় গেলে মন খারাপ হয়, মন খারাপ হয় তখন আমার ওয়াইফ বৃষ্টি বুঝে যায়, আপনার ছোট বোন, ও বুঝে যায়। তো ও বুঝে, ও শুধু একটা কথা বলে, এত প্রেম করো তোমার টায়ার্ড লাগে না? আচ্ছা, আমি তখন বাবা আবার রিফ্রেশ হয়ে যাই, আবার নতুন প্রেমে পড়ে যাই। তো গানের অনেক স্পেস দেয় তো বাসায়। তো গানের ক্ষেত্রে গান লিখতে গেলে প্রেম তো লাগবে। আচ্ছা আচ্ছা, প্রেমিক মনের কথা, মানে প্রেমের মধ্যে থাকা, বিরহের মধ্যে থাকা, আবার সামনে প্রেম আসবে, এই তিনটা সমন্বয়ে একজন গীতিকার থাকতে হলে তার ভালো ভালো গান। অবশ্যই গীতিকাররা নাকি এখন মানে খাতার চাইতে স্ট্যাটাসে নাকি নিজেদের গানগুলো বেশি প্রকাশ করে ফেলে আগে, এটা তো দেখছি, আমরাও দেখছি, ফেসবুকে দেখছি। আচ্ছা, এখন ফেসবুক প্রসঙ্গ একটু যদি পাল্টে আমি একটু বলতে চাই যে গানের ক্ষেত্রে ধরো যাক নিজের ক্যাম্পেইনের ক্ষেত্রে নতুন একটা গান রাফাত তৈরি করলো, ইদানিং দেখা যায় যে সর্বাধিক বাজেটের ভিডিও বা আমার খরচ হয়েছে 20 লাখ 30 লাখ। আমাদের দেশের এই দরিদ্র বা দারিদ্র্যের এই মধ্যবিত্ত মিডল ক্লাস সোসাইটি যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি, সেখানে এই বিশেষণটা একটা গানের জন্য কতটা উপাদেয় হয়, যে আমার 20 লাখ টাকার মিউজিক ভিডিও, এটা কতটা স্ট্যান্ডার্ড বজায় রাখে? এটা আসলে এভাবে প্রকাশ করার কিছু নাই। একটা গান যখন ইউটিউবে রিলিজ হবে, আমি তো নিজেই দেখে বুঝবো যে এটা আসলে কতখানি স্ট্যান্ডার্ড। এটা বলে বেড়ানোর বা এটা গানের বিশেষণ কি এটা হতে পারে না? এটা হতে পারে না, কখনোই হতে পারে না। আচ্ছা, মানে এটা হয়তো বলে যে তার গানটা সে খরচ করছে, তার একটা সে ক্রেডিট মনে করে, বাট এটা গানের ক্ষেত্রে এটা কখনো ক্রেডিট হতে পারে না। আচ্ছা, রাফাতের তো নিজের স্টুডিও আছে এবং অনেক, ফারুক যেমন বলল নতুন অনেকের সাথে তার কোম্পানি কাজ করতে চাচ্ছে। নতুন ছেলেপেলেরা যখন আসে, একটু অনেক বাংলাদেশের প্রচুর গীতিকার, সেটা ফেসবুক খুললে বোঝা যায়। সেক্ষেত্রে গীতিকার এবং নতুন শিল্পী যারা গাইতে আসে তাদেরকে কেমন রিসিভ করো? অলরেডি আমার স্টুডিওতে দুজন থাকে। আচ্ছা, দুজন থাকে, তারা তৈরি হচ্ছে এবং আমি সবসময়, আমি যেদিন থেকেই স্টুডিও শুরু করেছি ওই দিন থেকেই থাকে এবং বেশ কিছু মিউজিশিয়ান এসে থাকে মাঝে মাঝে, 3 মাস 4 মাসের একটা ব্যাগ তল্পা নিয়ে আসে, সামনে একটা রুম আছে আমার, ওখানেই থাকে মুসাফিরখানায়। তো আমার কাছে মনে হয় যে আমি যতদিন বাঁচবো এদেরকে একটু সাপোর্ট দিব, এবং আমি হয়তো টাকা দিয়ে ওদেরকে হেল্প করতে পারবো না, কিছু গাইড দিতে পারবো, যে আমি যেভাবে দেখেছি পথটা, ওরা যেন 10 বছর না পিছিয়ে যায়, ওরা একদিনে যেন পেয়ে যায়। কিন্তু সবচেয়ে একটা জিনিস একদিনে পেলে না অনেক সমস্যা হয়ে যায়, যে আমি ধরেন আমার 20 বছরের একটা পরিচয়, ও কিন্তু একদিনে পাচ্ছে, কিন্তু ও যদি সে মর্মটা বুঝছে না, যার কারণে আমি কিছুটা একটু ঘুরায় তাকে এখন দেই আমি। কিন্তু আমি খুব আশাবাদী বাংলাদেশকে নিয়ে, কারণ এত সুন্দর সুন্দর ভোকাল আছে ভাইয়া। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি গাইবো না, আমারও মাঝে মাঝে মনে হয় যে অবশ্যই সেটা। আমি আজকে বিকেলেই আসলে আমাদের শ্রদ্ধেয় মুন্নিদির একটা প্রোগ্রাম ঈদে যাবে, আনসাং স্টার, এবং এটা সিকুয়েল প্রায় প্রতি ঈদে যায়, এবং এবার হাওরের আনন্দ নামে, এবং হাওরবাসীরা যে কত সুন্দর গান করেন, সেটা একদম ন্যাচারাল ইয়েতে, কোনো রকম দুটো ইনস্ট্রুমেন্টে গাইছেন। আসলে অনেক প্রতিভা বাংলাদেশে রয়েছে, সেক্ষেত্রে বলাই যায়। ঈদের গানের ক্ষেত্রে ঈদ উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে গান কম, এটা একটা খুব বড় অভিযোগ। যেটা যদি বলি ভারতের বিভিন্ন রকম হোলি থেকে শুরু করে নানান সাবজেক্টে অনেক অনেক গান আছে, বা পূজা পার্বণে। এটা কি গীতিকাররা লেখে না, নাকি সুরকাররা ওইটা বিষয় ভাবছেন না? কি মনে হয়? না, ওই যে একটা প্রবলেম যে গান রিলিজের বিষয়টা নিয়ে, না সাবজেক্টটা ঈদ উৎসবকে কেন্দ্র করে, ঈদকে নিয়ে রমজানের রোজা শেষে আমরা গাইবো, এটা একটা চিরায়ত গান। এর বাইরে যে নতুন গীতিকার সুরকাররা যে ঈদ উৎসবকে কেন্দ্রে আরো লিরিক লিখবে, সেটা তো কাজী নজরুল জাতীয় কবির পরে তো কত বছর চলে গেল, প্রতি বছর একটা করে গান হলেও তো 1000 গান, অনেকগুলো গান হয়ে যেত ঈদ কেন্দ্রিক। কিন্তু এটা হওয়া উচিত, কিন্তু হয়তো এটা ওইভাবে গীতিকাররাও ভাবছে না, বা কেউ প্ল্যানিংও হয়তো দিচ্ছে না, যে চিন্তা করছে না, কোনো কোম্পানি হয়তো ভাবছে না যে আমরা এরকম একটা গান করি। আরো একটু প্রেম গভীর হলে নিশ্চয়ই উৎসবকে কেন্দ্র করে আরো গান বাড়বে। আমরা শেষ করছি, দুজনকে ধন্যবাদ ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির খুঁটিনাটি নিয়ে অনেক কিছু শেয়ার করার জন্য। শেষ করবো আজকে ওই গানটি দিয়ে।
এবং আমরা সবাই একসাথে গান অবশ্যই, এবং ফারুক এই গানটি আমরা তো আমি তো আপনার কম্পোজিশনে গাইলাম, গাইতে পারি না, তারপর এবার আমি আনন্দমেলায় ভাইয়ার সুসঙ্গীতে গাইলাম, সাথে ছিলেন আখিয়া আপু এবং মেরিনা আপু। আর আরেকটা প্রজেক্ট করছি হচ্ছে ঈদ মোবারক, এই গানটা রমজানের রোজার শেষে লোকেশ্বর ঈদ, এই গানটি ভাইয়া তৈরি করেছেন এবং আমরা 7 জন মনে হয় একই ট্র্যাক। আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আমি যে কথাটি বলবো ঈদের আগে, যে ঈদ মানে বাংলাদেশের সমস্ত সবুজের একটা অন্যতম উৎসব, এবং এই বাণিজ্য বলি বা বিপণন বলি সব কিছুর একটা বড় মাধ্যম ঈদ। তো এই ক্ষেত্রে আপনাদের হাতে আসলে সব কিছু থাকে, বাংলাদেশি চলচ্চিত্র, বাংলাদেশি গান ইউটিউবে সাবস্ক্রাইব করা এবং চলচ্চিত্র দেখা, বা বাংলাদেশি অনেক অনেক অনুষ্ঠান হবে সেগুলো দেখে ফেসবুকে শেয়ার করা। এটাই আসলে দায়িত্ববোধ, এটা আসলে দেশপ্রেম। সেই দেশপ্রেম থাকুক এবার ঈদের আগে, যেহেতু আমাদের লাভ বক্স এটা শেষ, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের আগের গান রমজানের রোজার শেষে দিয়ে শেষ করছি। ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নি, ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ।